মীরার এই সপাটে জবাবে অবন্তীর মুখটা অপমানে নীল হয়ে গেল। সে জানতো মীরা তাকে কত শ্রদ্ধা করত, কিন্তু আজ শুভ্রর এই পরিবর্তন আর নেহার উপস্থিতি মীরাকেও বদলে দিয়েছে। মীরা, মুখ সামলে কথা বলবি, ভুলে যাস না ওটা আমার বাড়ির ছেলে। তুই তো ওর ছোট বোন, এবং আমারও। তুই এসব নোংরামি সমর্থন করছিস? নোংরামি তো তুমি করেছিলে আপু, যেদিন সবার সামনে আব্বু আম্মুকে অপমান করেছিলে। ভাইয়া তো আজ রাজপুত্রের মতো ফিরে এসেছে। আর শোনো, নেহা আপু যাওয়ার সময় আমাকে বলে গেছে সামনের সপ্তাহে নাকি ভাইয়ার অফিসে বড় একটা সাকসেস পার্টি আছে, সেখানে ভাইয়া আর নেহা আপু নাকি একসাথে স্টেজে পারফরমেন্স করবে। ভাবো একবার, ভাইয়া নাচবে আর গান গাইবে। আর কিছু না বলে মীরা চলে গেল। যাওয়ার আগে অবন্তীর কাটা খায়ে নুনের ছিটা দিয়ে গেল। অবন্তী হাত থেকে ডালিটা বিছানায় ছুঁড়ে মারল। তার কল্পনায় ভেসে উঠল শুভ্র আর নেহা পাশাপাশি দাঁড়িয়ে হাসছে, আর সবাই তাদের হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে। অবন্তীর মনে হলো তার নিজের রাজ্য কেউ একজন দখল করে নিয়েছে। পরদিন সকালে অবন্তী নিচে নামতে দেখল বড় চাচি আর রাবিয়া বেগম ফোনে কার সাথে যেন খুব হাসি মুখে কথা বলছেন। অবন্তী আড়ালে দাঁড়িয়ে শুনল। হ্যাঁ মা নেহা, শুভ্র ঠিক মতো নাস্তা করেছে তো? ও তো খুব অলস, তুমি একটু খেয়াল রেখো। তুমি আছো বলেই তো আমার দুশ্চিন্তা কম। নেহার কণ্ঠ শোনা যাচ্ছে না, কিন্তু মায়ের গদগদ চেহারা দেখে অবন্তীর সারা শরীর রি করে উঠল। ফোনটা রাখতেই অবন্তী অগ্নি চোখে সামনে গিয়ে দাঁড়ালো। চাচি, তুমি কি জানো ওই মেয়েটার জন্য শুভ্র কাল আমার মুখে মুখে তর্ক করেছে? তুমি পরকে আপন ভাবছ আর নিজের বাড়ির মেয়েকে পর করে দিচ্ছ। রাবিয়া বেগম একটু স্থির চোখে অবন্তীর দিকে তাকালেন, তারপর খুব শান্ত গলায় বললেন, নিজের মেয়ে বলে কোনোদিন পর ভাবিনি অবন্তী, কিন্তু তুই আমার ছেলেকে যে অপমানটা করেছিলি সেটা কোনো মা ভুলতে পারে না। আজ আমার ছেলে হাসি মুখে আছে শুধু নেহার জন্য। যে আমার ছেলের মুখে হাসি ফোটায় সে আমার আপন। পর তো তুই করে দিয়েছিলিস নিজেকে। অবন্তী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চাচিও আজ তাকে এই কথা শোনালো। অবন্তী বুঝতে পারছে শুভ্রর এই অবহেলা আসলে এক বিশাল ষড়যন্ত্রের মতো তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। অফিসে শুভ্র তার ডেস্কে বসে কাজ করছে। নেহা এসে ধপ করে ওর সামনে টেবিলে বসলো। কি ব্যাপার কি ব্যাপার মিস্টার সায়েন্টিস্ট, কালকের যুদ্ধের পর আজ তো আপনার চেহারা বেশ উজ্জ্বল দেখাচ্ছে। ভিক্টোরি গ্লো নাকি? শুভ্র হাসলো। হতে পারে, আসলে অনেক বড় একটা বোঝা নেমে গেছে মাথা থেকে। কাল আমি বুঝতে পেরেছি আমি এতদিন যার জন্য অপেক্ষা করছিলাম সে আসলে কোনোদিন আমার ছিলই না। নেহা শুভ্রর দিকে তাকিয়ে একটু গম্ভীর হলো। আর এখন এখন কার জন্য অপেক্ষা করছেন? শুভ্র নেয়ার চোখের দিকে সরাসরি তাকালো। তার চোখে এখন আর সেই পুরনো বিষণ্ণতা নেই। সে মৃদু স্বরে বলল, এখন আমি কারোর জন্য অপেক্ষা করছি না নেহা, এখন আমি শুধু বর্তমানকে উপভোগ করছি, আর এই বর্তমানে আপনি আছেন, এটা আমার বড় প্রাপ্তি। নেহা একটু লাজুক হেসে উঠল। উফ, আপনি না দিন দিন খুব ফ্লার্টিং শিখছেন। এদিকে আপনার কাজিন কিন্তু আমাকে মনে মনে অভিশাপ দিচ্ছে, সেটা জানেন তো? শুভ্র নির্লিপ্তভাবে বলল, দিতে দিন, ওর অভিশাপ আমার কিছুই হবে না, কারণ আমি এখন আর ওর অভিধানের কোনো শব্দ নই। এদিকে বাড়িতে অবন্তী নিজের ঘরে বসে ভাবছে সে এইভাবে হার মানবে না। শুভ্রর এই অবহেলা তাকে দহন করছে ঠিকই, কিন্তু তার ভিতরে জেদ এখনো মরেনি। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবিকে বলল, শুভ্র, তুই কি ভেবেছিস ওই চঞ্চল নেহা মেয়েটাকে দিয়ে আমাকে হিংসা দিবি? আমি দেখব তুই কতদিন ওকে নিয়ে নাটক করতে পারিস। তোকে আমার কাছে ফিরে আসতেই হবে। ঠিক তখনই মীরা নিজ থেকে চেঁচিয়ে বলল, মা, দেখো ভাইয়া নেহাপুর সাথে আমাদের ফ্যামিলি গ্রুপে কত সুন্দর একটা সেলফি পাঠিয়েছে। দুজনকে একদম রাত চটক লাগছে। অবন্তীর আগে ফুঁসতে ফুঁসতে সজোরে আয়নাটা একটা কাচের বোতল দিয়ে আঘাত করলো। ঝনঝন করে আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল। আয়নার প্রতিটি টুকরোতে যেন শুভ্র আর নেহার
হাসি মাখা মুখগুলো বিদ্রুপ করছে। আয়না ভাঙা সেই তীক্ষ্ণ শব্দে পুরো বাড়ির নিস্তব্ধতা খান খান হয়ে গেল। নিচ থেকে ডুকরে ওঠা হাসির শব্দগুলো মুহূর্তেই থেমে গেল। শুভ্রর বাবা, বড় চাচা, চাচি আর মীরা সবাই আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে অবন্তীর রুমের সামনে এসে জড়ো হলো। দরজা খোলাই ছিল। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে অবন্তী। তার পায়ের কাছে পড়ে আছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া বিশাল আয়নাটা। কাচের টুকরোগুলো হীরের মতো ঝিলিক দিচ্ছে, আর অবন্তীর হাতের মুঠো থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত গড়িয়ে মেঝের সাদা টাইলসে মিশছে। তার চোখে তখন এক অদ্ভুত উন্মাদনা। বড় চাচি আটকে উঠে চিৎকার করে উঠলেন, ওরে আল্লাহ, অবন্তী, এ কি করলি তুই? হাতটা তো কেটে শেষ হয়ে গেল, হাত থেকে রক্ত পড়ছে। বড় চাচা থমথমে গলায় বললেন। কি হয়েছে এখানে? আয়নাটা ওভাবে ভাঙলো কি করে? অবন্তী কোনো উত্তর দিল না। সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি এখনো মেঝে সেই ভাঙা টুকরোগুলোতেই নিবদ্ধ, যেন প্রতিটি কাচের টুকরোই সে শুভ্র আর নেহার সেই কাল্পনিক চেহারা দেখতে পাচ্ছে। শফিক সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষ শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি করে। শোভের মা, দেখো তো ওর হাতটা কতটুকু কেটেছে। রাবিয়া বেগম এগিয়ে যেতে চাইলেন, কিন্তু মীরা দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে খুব শান্ত কিন্তু বিষাক্ত গলায় কথা বলতে শুরু করলো। তার চোখে আজ কোনো দয়া নেই, আছে শুধু প্রতিশোধের তৃপ্তি। আরে মা, তোমরা তো অস্থির হচ্ছ কেন? কিছু কিছু মানুষের স্বভাবই এমন, আয়নায় নিজের আসল চেহারাটা সহ্য করতে পারে না বলেই হয়তো আয়নাটাই ভেঙে ফেলে। আসলে দোষ তো আয়নার নয়, দোষ হচ্ছে সে কুৎসিত মনের, যা ভেতরে ভেতরে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। মীরা কিছুটা অবন্তীর কাটা ঘায়ে নুনের ছিটা দিল। অবন্তী তড়িৎ বেগে রাগে ফুঁসতে ফুঁসতে মীরার দিকে তাকালো। মীরার কথায় কোনো নাম নেই, কিন্তু তীরের লক্ষ্যটা যে কোথায় তা বুঝতে অবন্তীর বাকি রইল না। এখন তোর বাজে কথা রাখ, দেখছিস মেয়েটা হাত দিয়ে রক্ত পড়ছে। রক্ত তো পড়বেই মা। যারা অন্যকে বিনা কারণে রক্তাক্ত করে তাদের নিজেদের শরীর থেকে 2-4 ফোঁটা রক্ত বের হওয়া তো খুব স্বাভাবিক। প্রকৃতির নিয়মই এমন, কাউকে কাটালে নিজেকেও একদিন কাটতে হয়। আজ হয়তো কারো খুব বেশি জ্বলছে, কারণ সে দেখতে পাচ্ছে যে কেউ একজন অবহেলা ঝেড়ে ফেলে অনেক দূরে এগিয়ে গেছে, আর তাকে ঘিরে এখন সবার কত প্রশংসা, কত আনন্দ। অবন্তী দাঁতের দাঁত চেপে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, মীরা, তুই অনেক বেশি কথা বলছিস, খুব বেয়াদব হয়ে গেছিস। বয়সে আমি তোর অনেক বড়, মুখ সামলে কথা বলবি। বেরিয়ে যা আমার ঘর থেকে। মীরা এক পাও নড়ল না। সে আরও একটু উচ্চ স্বরে বলতে লাগলো, কেন যাব আপু? আমি তো এখানে দাঁড়িয়ে জীবনের একটা বড় শিক্ষা দেখছি। একটা সময় কেউ রাজসিংহাসনে বসে থাকতে আর অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করত, আর আজ সে মানুষটাই আজ একাকিত্বের অন্ধকারে দাঁড়িয়ে নিজের ছায়ার সাথেই যুদ্ধ করছে। আসলে যার মনে অহংকার থাকে তার কপালে শান্তি কোনোদিন জোটে না। সবাই এখন কত খুশি, বাড়িটা কত সুন্দর হাসি খুশিতে ভরে উঠেছে। এটা সইবে কেন? কারো কারো কাছে তো অন্যের সুখ মানিয়ে নিজের জন্য বিষ। বড় চাচা ধমক দিয়ে বললেন। মীরা, একদম চুপ। তুই নিচে যা এখন। মীরা কাঁধ উঁচিয়ে নির্বিকারের ভাবে বলল, যাচ্ছি বাবা, আমি তো শুধু সত্যিটাই বললাম, কাউকে উদ্দেশ্য করে তো কিছু বলিনি। কেউ যদি গায়ে টেনে নেয় তবে তো আমার কিছু করার নেই। চলো মা, নিচে চলো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। যার যেমন শিক্ষা সে তো তেমনই করবে, এখানে সময় নষ্ট করে লাভ নেই। মীরা এক মুহূর্ত আর দাঁড়ালো না, গটগট করে সিঁড়ি দিয়ে নেমে গেল। যাবার সময় তার ঠোঁটের কোণে লেগেছিল এক বিজয়ী হাসি। সে জানে আজ অবন্তীর কাটা খায় নুনের ছিটাটা ঠিকঠাক জায়গায় লেগেছে। বড় চাচি তড়িঘড়ি করে ফার্স্ট এড বক্স নিয়ে অবন্তীর হাতের ব্যান্ডেজ করতে বসলেন। অবন্তী যন্ত্রণায় উফ করে উঠল, কিন্তু সেই শারীরিক যন্ত্রণার চেয়ে মীরার করা প্রতিটি শব্দ তার কলিজায় গিয়ে বিঁধছিল। শুভ্রর বাবা আর বড় চাচা ঘর থেকে বেরিয়ে যাবার সময় শফিক সাহেব নিচু স্বরে বললেন, ভাইজান, শোভ নেই বলে বাড়িটা কিন্তু একদম শান্ত হয়নি, বরং অশান্তিটা এখন অন্য মোড় নিয়েছে। নিজের মেয়েকে সামলান, নয়তো ওর নিজেরই ধ্বংস করে ফেলবে। ঘরের ভিতরে অবন্তী একা বসে রইল। তার চারপাশটা এখন কেবল শূন্যতা আর ভাঙা কাচের টুকরোয় ঘেরা। মীরার কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছে। কাউকে কাঁদালে নিজেকেও একদিন কাঁদতে হয়।
অবন্তী মনে মনে ভাবল। শুভ্র, তুই আমার পুরো পরিবারকে আমার বিপক্ষে দাঁড় করিয়ে দিলি। তুই নিজে সুখে থাকবি আর আমাকে এখানে নরক যন্ত্রণায় ফেলে দিবি? না, এত সহজে আমি তোকে জিততে দেব না। বড় চচি ব্যান্ডেজটা বেঁধে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেলেন। ঘরটা এখন নিস্তব্ধ। মেঝেতে পড়ে থাকা কাছের টুকরোগুলো যেন অবন্তীর চুরমার হয়ে যাওয়া অহংকারের প্রতিচ্ছবি। সে খাটের কোণে বসে নিজের ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে রইল। মীরার প্রতিটি কথা তীরের মতো তার বুকে বিঁধে আছে। যে মীরা তাকে আপু আপু করে পাগল থাকতো, সেই মেয়েটা আজ তাকে এত বড় অপমান করার সাহস পেল কোত্থেকে? উত্তরটা অবন্তী জানে। শুভ্রই এই বাড়ির সবার মেরুদণ্ড শক্ত করে দিয়ে গেছে। নিচে তখন ড্রয়িং রুমে আবার হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। অবন্তী দরজার আড়ালে কান দিয়ে শুনতে লাগলো। দেখলো মীরা আর শফিক সাহেব সোফায় বসে ফোনের দিকে তাকিয়ে আছেন। আব্বু দেখো, ভাইয়ার অফিসের ফেসবুক পেজে কি সুন্দর একটা পোস্ট দিয়েছে। ভাইয়াকে এমপ্লয়ি অফ দ্য মান্থ ঘোষণা করা হয়েছে। দেখো দেখো, ভাইয়ার কত সুন্দর একটা ছবি দিয়েছে ওরা। তাই তো রে মা, আমার শুভটা কত কম সময় নিজেকে প্রমাণ করলো, অথচ আমরা ওকে কত বকাঝকা করেছি। ওর জন্য আমার গর্ব হচ্ছে রে মীরা। আসলে আপু, হিরো তো কাদা মাখলেও হিরেই থাকে। কেউ হয়তো জঞ্জাল ভেবে দূরে সরিয়ে দিয়েছিল, কিন্তু জহুরি ঠিকই চিনে নিয়েছে। যারা ভাইয়াকে লম্পট আর চরিত্রহীন বলেছিল, তাদের মুখে এখন চুলকালি পড়ার কথা। ভাইয়া তার যোগ্যতায় এখন আকাশে উঠছে, আর যারা তাকে ছোট করতে চেয়েছিল, তারা এখন ঘরের কোণে বসে নিজের ক্ষত গুনছে। অবন্তী দরজার পাল্লাটা সজোরে খামচে ধরল। মীরার প্রতিটি বাক্য যেন এক একটা চাবুক। সে বুঝতে পারছে মীরা সরাসরি তার নাম না নিলেও প্রতিটি খোঁচা তাকে উদ্দেশ্য করেই। ঠিক বলেছিস মা, নেয়া মেয়েটাও অনেক অবদান আছে এতে। ও আসার পর থেকে শুভর কাজে মন বসেছে। ওরাই তো ওকে সাহস জুগিয়েছে। দেখলি না ছবিতে শুভর পাশে নেয়া কত হাসি মুখে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আব্বু, নেহা আপু তো ভাইয়ার লাকি চার্ম। দুজনকে পাশাপাশি দেখলে মনে হয় যেন মেড ফর ইচ আদার। কিছু কিছু মানুষ আছে না, যারা শুধু বিষ ছড়াতে জানে, তাদের থেকে দূরে গেলেই মানুষের উন্নতি হয়। ভাইয়া তার প্রমাণ। অবন্তী আর সহ্য করতে পারল না। সে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে সিঁড়ির মুখে গিয়ে দাঁড়ালো। থামবি তোরা? সারাদিন ওই ছেলে আর ওই ফালতু মেয়েটার গল্প ছাড়া তোদের কি আর কোনো কাজ নেই? একটা অফিসে চাকরি পেয়েছে বলে কি সে আকাশ জয় করে ফেলেছে? মীরা মাথা তুলে অবন্তীর দিকে তাকালো। তার চোখে তখন এক অদ্ভুত বিজয়ী হাসি হেসে বলল, আরে আপু, তুমি রাগ করছো কেন? আমরা তো আমাদের ভাইয়ার কথা বলছি, কারো নাম তো নেই। তোমার যদি মনে হয় এই কথাগুলো তোমার জন্য, তবে তো সেটা তোমার বিবেকের ব্যাপার। আসলে সূর্য যখন ওঠে, তখন প্যাঁচা তো চোখ বন্ধ করবেই। আলোকে সবার সহ্য হয়। শফিক সাহেব অবন্তীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, অবন্তী, তুমি নিজের ঘরে যাও। শুভ্রর উন্নতিতে আমাদের আনন্দ হবেই। এটা আমাদের বাড়ি, আমাদের ছেলে। তোমার যদি খুব বেশি কষ্ট হয়, তবে কানে তোলা দিয়ে রেখো। অবন্তী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নিজের আপন চাচা আজ তাকে এভাবে ধমক দিলেন। যে বাড়িতে সে রাজকন্যার মতো ছিল, সেখানে আজ সে উটকো আপদের মতো অবহেলিত। ওদিকে শুভ্র আর নেহা অফিসের কাজ শেষ করে বেরোচ্ছিল। শুভ্রর হাতে একটা বড় ট্রফি আর ফুলের তোড়া। নেহা তার পাশে হাঁটতে হাঁটতে অনর্গল কথা বলে যাচ্ছে। কি মিস্টার শুভ্র, ট্রফিটা পেয়ে একদম ধরাকে সরা জ্ঞান করছেন? আমাকে কিন্তু একটা দারুণ ট্রিট দিতে হবে, নো এক্সকিউজ। শুভ্র মৃদু হেসে নেহার দিকে তাকালো। ট্রিট তো অবশ্যই দেব নেহা। আপনি না থাকলে হয়তো আমি নিজেকে গুছিয়েই নিতে পারতাম না। আজ এই ট্রফিটার যতটা হক আমার, তার চেয়ে বেশি আপনার। নেহা একটু লাজুক হেসে বলল, থাক থাক, এত তেল দিতে হবে না। তবে একটা কথা বলি শুভ্র, আপনার বাড়িতে কিন্তু খবরটা পৌঁছে গেছে। আপনার বোন মীরা তো আমাকে মেসেজ পাঠিয়েছে, আপু ভাইয়ার সাথে তোমার এই ছবিটা দারুণ হয়েছে। মনে হচ্ছে বাড়িতে আপনার ফ্যান ফলোয়িং বাড়ছে। শুভ্রর মনে এক মুহূর্তের জন্য অবন্তীর কথা ভেসে উঠল। সে ভাবল ওই বাড়িতে এখন নিশ্চয়ই কেউ বিষের আগুনে পুড়ছে। কিন্তু সেই ভাবনা তাকে আর পীড়া দিল না। শুভ্র শান্ত গলায় বলল, বাড়িতে কে কি ভাবলো তাতে আমার কিছু আসে যায় না নেহা। আমি শুধু জানি
আমি এখন শান্তিতে আছি, আর এই শান্তিটা আমি আর হারাতে চাই না। নেহা শুভ্রর হাতের উপর আলতো করে হাত রাখলো। হারাতে দেব না শুভ্র। এই চঞ্চল নেহা থাকতে আপনাকে আর কেউ দমাতে পারবে না। শুভ্র আর নেহা যখন নতুন স্বপ্নে বিভোর, তখন অবন্তী তার রুমে পায়চারি করছে। ডায়েরিটা আবার হাতে নিল সে। ডায়েরির একটা পাতায় লেখা ছিল, অবন্তী আপু, একদিন তোমার এই অহংকারী তোমার সবচেয়ে বড় শত্রু হবে। অবন্তী ডায়েরিটা চাপড়ে ধরে মেঝেতে বসে পড়ল। মীরার বিদ্রুপ, শুভ্রর সাফল্য আর নেহার সান্নিধ্য সব মিলিয়ে তাকে এক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। মেঝেতে তাকিয়ে অবন্তীর চোখে এক অদ্ভুত হিম শীতল ধূর্ততা খেলে গেল। অবন্তী খুব ভালো করে জানে শুভ্র কোনো সাধারণ ছেলে নয়। শুভ্র জেদ মানে পাথরের রেখা, যা একবার সে মনে মনে এঁকে ফেলে তা মোছার সাধ্য কারণেই। কিন্তু অবন্তীও তো হাড়ের পাত্রী নয়। 7 বছর ধরে যে ছেলেটা তার পায়ের কাছে পড়েছিল, সে আজ এক নিমিষে অন্য কারো হাত ধরে নতুন আকাশ দেখবে, তা সে হতে দেবে না। অবন্তী তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি দিয়ে, শুভ্র, তুই জেদি হতে পারিস, কিন্তু তুই ভেতর থেকে বড্ড নরম। তোর ওই জেদ ভাঙার চাবিকাঠি আমার কাছেই আছে। তুই আমাকে ঘৃণা করবি? কর, কিন্তু আমার থেকে দূরে যাবি সেই ক্ষমতা তোর নেই। তুই শুধু আমার, তোকে আমার কাছে ফিরে আসতেই হবে। পরদিন সকালে ড্রয়িং রুমে এক অভাবনীয় দৃশ্য দেখা গেল। অবন্তী একদম সাধারণ একটা সুতির শাড়ি পরে নিচে নেমে এসেছে। তার চোখে কোনো অহংকার নেই, মুখে সেই চিরচেনা বিষাক্ত হাসি নেই, বরং সে ম্লান মুখে রান্নাঘরে গিয়ে বড় চাচি আর রাবেয়া বেগমের কাজে হাত লাগালো। রাবেয়া বেগম অবাক হয়ে চাইলেন, কি ব্যাপার অবন্তী, তুই আজ রান্নাঘরে কেন? হাত তো এখনো ব্যান্ডেড করা। অবন্তী খুব নিচু স্বরে অপরাধীর গলায় বলল, চাচি, কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। মীরার কথাগুলো আমার কানে বাজছিল। আমি সত্যিই আপনাদের অনেক বড় অপমান করেছি। মেজাজ হারিয়ে যা তা বলে ফেলেছি। আমাকে কি মাফ করা যায় না? রাবেয়া বেগম দোটানায় পড়ে গেলেন। বড় চাচি মেয়ের এই পরিবর্তন দেখে একটু আশার আলো দেখলেন। তিনি বললেন, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই বড় কথা রে মা। শুভ্রর ওপর রাগ করে তুই আমাদের সাথে যে ব্যবহার করেছিলি, তাতে আমরা খুব কষ্ট পেয়েছিলাম। অবন্তী চোখের কোণে এক ফোঁটা জল এনে বলল, আমি জানি মা, আমি শুভ্রকেও অনেক কষ্ট দিয়েছি। ও তো আমার ছোট ভাই। আমি ওর ওপর অধিকার খাটাতে গিয়ে সীমা ছাড়িয়ে ফেলেছিলাম। আমি চাই একবার ওর সাথে দেখা করে ক্ষমা চাইতে। ও কি আসবে না একবার? ঠিক তখনই মীরা ব্রাশ করতে করতে নিচে নেমে এলো। অবন্তীর এই নাটক দেখে তার ভ্রু কুঁচকে গেল। সে ড্রয়িং রুমের কোণ থেকে ফোড়ন কাটলো। বাপরে, রাতারাতি দেখে শকুনি মামা থেকে একদম সীতামা হয়ে গেলে। আব্বু দেখো, কলিযুগেও মিরাকেল ঘটে। কেউ কেউ হঠাৎ করেই অনেক শরীফ হয়ে গেছে। অবন্তী এবার কোনো উত্তর দিল না। সে শুধু মীরার দিকে করুণ চোখে একবার তাকিয়ে আবার কাজে মন দিল। শফিক সাহেব খবরের কাগজটা সরিয়ে বললেন, থাক মীরা, কাউকে এভাবে বলতে হয় না মা। মানুষ মাত্রই ভুল করে থাকে। কেউ যদি নিজের ভুল বুঝতে পারে, তবে তাকে সুযোগ দেওয়া উচিত। মীরা মনে মনে হাসল। সে জানে এই বিড়াল তপস্যার পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। সে ফোন বের করে চুপি চুপি শুভ্রকে মেসেজ পাঠালো, ভাইয়া সাবধান, বাড়িতে অবন্তী আপুর আবহাওয়া হঠাৎ অনেক বেশি শান্ত হয়ে গেছে। মনে রেখো, সুনামির আগে সমুদ্র কিন্তু এভাবেই শান্ত থাকে। ওদিকে অফিসে শুভ্র নেহার সাথে লাঞ্চ করছিল। মীরার মেসেজটা দেখে তার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটলো। কি ব্যাপার শুভ্র সাহেব, আপনার ফোনে কি কোনো কৌতুক এসেছে নাকি? একা একাই হাসছি। পকেটে রেখে শান্ত গলায় বলল, না নেহা, কৌতুক নয়, একটা মজার খেলা শুরু হতে যাচ্ছে। মানুষ যখন সোজা পথে কিছু না পায়, তখন সে অভিনয়ে আশ্রয় নেয়। আমার বাড়িতে এখন তেমনই কিছু একটা চলছে। নেহা একটু কৌতূহল নিয়ে ঝুঁকে বসলো। মানে আপনার কাজিন কি আবার কোনো সিন ক্রিয়েট করছে নাকি? সিন নয় নেহা, ও এবার আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ও জানে না যে যে শুভ্রকে ও চিনত, সেই শুভ্র অনেক আগেই মরে গেছে। এখন যে সামনে দাঁড়িয়েছে, সে কেবল পাথর চিনতে জানে, কাছের কান্না নয়। নেহা হাসলো। বাহ,
আমার বন্ধু তো বেশ ফিলোসফার হয়ে গেছে। তবে শুনুন, আপনি পাথর হন বা যাই হন, আমি কিন্তু আপনার সঙ্গে ছায়ার মতো আছি। ওই বাড়িতে কোনো নাটক হলে কিন্তু আমাকে ইনফর্ম করবেন। ওদিকে বিকেলে অবন্তী তার রুমে বসে ফোনটা হাতে নিল। সে শুভ্রর নাম্বারটা বের করলো। সে জানে শুভ্র তার কল ধরবে না, তবুও ফোন দিল, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স আসছে না। তাই সে একটা মেসেজ টাইপ করলো।